আজকের এই ভিডিওতে আমরা রেজোনেন্স এই টপিকটা নিয়ে আলোচনা করব। দেখো, রেজোনেন্স বলতে গেলে আমরা কি বুঝবো আগে সেটা আগে ছোট্টভাবে বুঝিয়ে নিই। সেটা হচ্ছে রেজোনেন্স হলো অ্যাকচুয়ালি পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন। ডিলোকালাইজেশন মানে সে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে যাবে। তো কিভাবে মুভ করবে সেটা যখন আমি দেখাবো তোমরা বুঝতে পেরে যাবে। তো দেখো, রেজোনেন্স কখন হয়, এই রেজোনেন্স কেন হচ্ছে এবং এই রেজোনেন্সকে আমরা কিভাবে বুঝবো, রেজোনেন্স কত প্রকারের, সেগুলো নিয়ে আমি এই ভিডিওতে আজকে আলোচনা করব। রেজোনেন্স হচ্ছে এমন একটা প্রবৃত্তি বা এমন একটা ধর্ম যেটা কোনো অর্গানিক বা কোনো জৈব যৌগকে স্থায়িত্ব দান করে। কিভাবে স্থায়িত্ব দান করে আসছি সেই টপিকে। রেজোনেন্স হওয়ার জন্য আমার কি কি দরকার, দেখো একটা জৈব যৌগ বা কোন ধরনের জৈব যৌগতে রেজোনেন্স হবে সেটা ডিপেন্ড করবে জৈব যৌগের কিছু বৈশিষ্ট্যের উপরে। যেমন জৈব যৌগটির মধ্যে অবশ্যই পাই ইলেকট্রন থাকতেই হবে এবং পরবর্তী যেটা আমাকে দেখতে হবে তার মধ্যে থাকতে হবে কনজুগেশন। এই কনজুগেশন ব্যাপারটা কি? কনজুগেশন ব্যাপারটা হচ্ছে একটা ডবল বন্ড, একটা ট্রিপল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, অর্থাৎ অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকেন। এইটা যে আমি টপিক পড়িয়েছি সেখানে আমি বন্ড সম্পর্কিত আলোচনা করেছিলাম। তো এখানে আমরা মেনলি বুঝবো যে ডবল বন্ড বা ট্রিপল বন্ডকে আমি আনস্যাচুরেটেড ধরছি এবং স্যাচুরেটেড ধরছি সিঙ্গেল বন্ডকে। ধরার ব্যাপার নেই, মানে ওটা ব্যাপারটা বোঝায় ওরকম, বোঝার সুবিধার জন্য আমি বললাম। তো দেখো, একটা স্যাচুরেশন এবং একটা আনস্যাচুরেশন, একটা সম্পৃক্ততা একটা অসম্পৃক্ততা, সেটা একটা সিঙ্গেল বন্ডের সাথে একটা ডবল বন্ড হতে পারে, একটা সিঙ্গেল বন্ডের সাথে একটা ট্রিপল বন্ড হতে পারে। এই যে সম্পৃক্ততা এবং অসম্পৃক্ততা যদি একটা ছন্দ বা একটা রিদিম মেনটেন করে তখন ওটাকে আমরা সহজভাবে কনজুগেশন হিসাবে বলতে পারি। দেখো, ছবি যেটা আমি দেখাবো তোমাদেরকে, বা ছবি তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ স্ক্রিনে। সো এই ছবিটার মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, এক্ষেত্রে যে ডাবল সিঙ্গেল, তো এই যে রিদিমটা, এই রিদিমটা হচ্ছে কনজুগেশন। সেরকম একটা অন্য সিস্টেমের ক্ষেত্রে সিঙ্গেল ট্রিপল এটাও একটা কিন্তু রিদম, ঠিক আছে? এগুলোকে বলা হয় কনজুগেশন। কিন্তু দেখো, একটা ডবল বন্ড একটা ট্রিপল বন্ড এটা কিন্তু কোনোদিন পাশাপাশি বসবে না। তার খুব সহজ কারণ আছে, কার্বন টেট্রাভ্যালেন্ট। কার্বন সর্বোচ্চ কটা বন্ধন গঠন করতে পারে? আগেই বলেছি ভিডিওতে, 4টে। তাই একটা ডবল আর একটা ট্রিপল যদি পাশাপাশি বসে যায় তাহলে দেখো কার্বনের 5টা বন্ড হয়ে যায়, যেটা কোনোভাবেই সম্ভব নয়। তাই কার্বন সবসময় 4টে বন্ডই ফর্ম করে সর্বাধিক। সেক্ষেত্রে কনজুগেশন একটা সিঙ্গেলের সাথে একটা ডবল হতে পারে বা একটা সিঙ্গেলের সাথে একটা ট্রিপল বন্ডেরই হতে পারে। এবার আমরা চলে আসি এই রেজোনেন্সের ব্যাপারটাতে। দেখো, রেজোনেন্স এই জিনিসটা আমি আগেই একবার বললাম যে কনজুগেশন থাকতে হবে এবং কনজুগেশন থাকলেই যে পাই ইলেকট্রন গুলো রয়েছে, কারণ আনস্যাচুরেশন যেখানে রয়েছে সেখানে পাই ইলেকট্রন থাকবেই। কারণ আমি আরেকবার একটু রিপিট করে দিই ব্যাপারটা, যদি ডবল বন্ড থাকে একটা সিগমা বন্ড একটা পাই বন্ড, এবং যদি একটা ট্রিপল বন্ড থাকে তাহলে একটা সিগমা বন্ড দুটো পাই বন্ড। তো সেখানে দেখো পাই বন্ড মানে পাই ইলেকট্রন রয়েছে। তো এই যে পাই ইলেকট্রন রয়েছে, তো পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন মানে পাই ইলেকট্রনটা মুভ করবে। তো এবার এই যে মুভ করতে পারে সেটা সাধারণত দুটো বিষয়ের উপর ডিপেন্ড করতে পারে বা দুভাবে হতে পারে। দেখো, কোনো একটা জিনিস মুভ কখন করবে, যদি তার উপর আমি বল প্রয়োগ করি। তো দেখো, এই বল সাধারণত দুটো ভাবে আমি প্রয়োগ করতে পারি, একটা হচ্ছে পুশ, একটা হচ্ছে পুল। তো যদি আমরা পুশ করি তাহলে এক ধরনের রেজোনেন্স হবে, আর যদি আমরা পুল করি তাহলে আরেক ধরনের রেজোনেন্স হবে। এবার এখানে পুশ আর পুল করবে কে? পুশ আর পুল করবে যে কোনো গ্রুপ বা যে গ্রুপের টেন্ডেন্সি পুশ করার তারা পুশ করবে। কারা পুশ করবে আমি দেখিয়ে দেবো এখনই। আর যাদের টেন্ডেন্সি পুল করার তারা পুল করবে। পুশ কারা করবে? পুশ করবে যে সমস্ত গ্রুপগুলোর মধ্যে ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি আছে, তারা ইলেকট্রনকে পুশ করবে। যদি পুশ করে তাহলে এক ধরনের রেজোনেন্স হবে, ওটাকে আমরা বলবো প্লাস আর। আর ফর রেজোনেন্স, প্লাস মানে ওটাকে পুশিং হিসাবে বোঝানো হয়। তাহলে ওই রেজোনেন্সটা হবে প্লাস আর। যদি কোনো গ্রুপের
ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি থাকে তখন তারা পুল করবে, এবং পুল যদি করে সেক্ষেত্রে আরেকভাবে রেজোনেন্স হবে, ওটাকে আমরা তখন ইন্ডিকেট করব মাইনাস আর। আর হচ্ছে রেজোনেন্স এবং মাইনাস যেটা আছে ওই মাইনাসটা হচ্ছে পুল। অর্থাৎ দেখো রেজোনেন্স দুটো হলো, একটা প্লাস আর অর্থাৎ পুশিং রেজোনেন্স, একটা মাইনাস আর অর্থাৎ পুলিং রেজোনেন্স। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে স্ক্রিনে কোন গ্রুপগুলো প্লাস আর কোন গ্রুপগুলো মাইনাস আর দেখায়, তোমরা একটু চোখ বুলিয়ে নাও, তাহলে তোমাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। এবার আমরা চলে যাচ্ছি রেজোনেন্স প্রক্রিয়াতে, অর্থাৎ আমি এবার এখানে ইন্ডিকেট করব প্লাস আর রেজোনেন্সটা কিভাবে হচ্ছে এবং মাইনাস আর রেজোনেন্সটা কিভাবে হচ্ছে। তো দেখো আমি বোঝার সুবিধার জন্য যে সিস্টেমটার মধ্যে রেজোনেন্স হবে সেটাকে আমি বেঞ্জিন হিসাবেই নিচ্ছি, কারণ সিলেবাসের সাপেক্ষে তোমাদেরও বুঝতে সুবিধা হবে, কারণ তোমাদের মেনলি সিলেবাসে প্রধানত বেঞ্জিন রিং দিয়েই প্লাস আর এবং মাইনাস আর কে বোঝানো আছে, তাই আমি এখানে বেঞ্জিন রিং দিয়েই বোঝাচ্ছি। কিন্তু তার মানে এটা নয় যে শুধুমাত্র বেঞ্জিন রিং এর ক্ষেত্রেই রেজোনেন্স হতে পারে, রেজোনেন্স কিন্তু যে কোনো অ্যারোমেটিক সিস্টেমেই হয়। প্লাস আর রেজোনেন্সের ক্ষেত্রে অক্সিজেনের সঙ্গে থাকা লোন পেয়ারটি অক্সিজেন পুশ করবে বেঞ্জিনের কার্বনের দিকে, অর্থাৎ সেই কার্বনের সঙ্গে অক্সিজেনের একটি নতুন পাই বন্ড ক্রিয়েট হবে এবং কার্বনের সঙ্গে তৈরি হওয়া পূর্বের পাই বন্ডের পাই ইলেকট্রনটি চলে যাবে পার্শ্ববর্তী কার্বনে। এবার কার্বনটি যে ইলেকট্রনটি পেল সেই ইলেকট্রনকে পুশ করবে তার পাশের কার্বনের দিকে এবং পূর্বের যে পাই বন্ডটি অলরেডি রয়েছে সেটি ভেঙে পাই ইলেকট্রন চলে যাবে তার পার্শ্ববর্তী কার্বনে। পুনরায় নতুন পাই বন্ডের ইলেকট্রন প্রাপ্ত কার্বনটি সেই ইলেকট্রনকে পুশ করবে তার পাশের কার্বনের দিকে এবং পাশের কার্বনের আগে থেকে তৈরি হওয়া পাই বন্ডের যে ইলেকট্রন সেটি চলে যাবে তার পাশের কার্বনে। এইভাবে ক্রমান্বয়ে ঘটনাটি ঘটতে থাকবে। এই রেজোনেন্সটি যেহেতু পুশিংয়ের জন্য হচ্ছে সেই জন্যই এটির নাম হয়ে যায় প্লাস আর রেজোনেন্স। এরকমভাবে সবকটি ধাপকে এখন তোমরা স্ক্রিনে একবারেই দেখতে পাচ্ছ। মাইনাস আর রেজোনেন্সের ক্ষেত্রে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ হওয়ায় নাইট্রোজেনের সঙ্গে যে পাই বন্ডটি রয়েছে সেটিকে নিজের দিকে টানবে, অর্থাৎ পাই ইলেকট্রনকে। সো নাইট্রোজেন তার পার্শ্ববর্তী কার্বনের থেকে পাই ইলেকট্রনকে নিজের দিকে টানবে। এই যে পুলিং এফেক্টের জন্য নাইট্রোজেন যুক্ত যে কার্বনটা তার পাশের কার্বনে ধনাত্মক চার্জ ক্রিয়েট হবে, তার ফলে এই ধনাত্মক চার্জকে নিউট্রাল করার জন্য পার্শ্ববর্তী কার্বন থেকে পূর্বের কার্বনটি নিজের দিকে ইলেকট্রনকে পুল করবে। এইভাবে প্রসেসটি কন্টিনিউয়াসলি চলবে এবং শেষে অক্সিজেন তার মাথার যে কোনো একটি দিকের নেগেটিভকে নামিয়ে দেবে, অর্থাৎ পাই বন্ডটা ওখানে আবার ফর্ম করবে, ফলে নাইট্রোজেন তার পাই ইলেকট্রনটিকে ঠেলে দেবে এবং যে পজিটিভ চার্জটা ক্রিয়েট হয়েছিল সেটি আবার নিউট্রাল হয়ে যাবে। এবার তোমরা মাইনাস আর রেজোনেন্সের পুরো ছবিটা বা পুরো সবকটি স্ট্রাকচারকে একসাথে দেখে নাও, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। দেখো আশা করি যে জিনিসটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। তোমরা চাইলে রেজোনেন্সের যে অ্যানিমেশনটা আমি দেখিয়েছি সেই অ্যানিমেশনটাকে তোমরা বারবার দেখতে পারো, প্রয়োজনে একটুখানি স্লোমো করেও দেখতে পারো স্পিড কমিয়ে, এবং অবশ্যই সেটা তোমরা যেটা আমি দেখালাম সেটা তোমরা খাতাতেও একবার ড্র করবে, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। চেষ্টা করেছি আমি সহজভাবে তোমাদেরকে রেজোনেন্সটা বোঝানোর। তো এরকম অন্য কোনো টপিক নিয়ে আমি আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সামনে উপস্থিত হব। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি।